শ্বশুরের হাতের উষ্ণ স্পর্শ আমার কাঁধে নামতেই আমার বুকটা ধড়ফড় করে উঠল। একটা বিদ্যুতের রেখা যেন আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বউ না, তার কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, যেন কোনো গোপন কথা। তোমার স্বামী তো তোমাকে সময় দিতে পারে না, কিন্তু আমি পারি। আমার গলা শুকিয়ে কাঠ। তিনি আরেকটু এগিয়ে এলেন, তার দৃষ্টিতে এক গভীর সমুদ্রের হাতছানি। আজ রাত থেকে আমি শুধু তোমার শ্বশুর নই, তোমার গোপন প্রেমিকও হতে পারি। আমার পৃথিবীটা থমকে গেল। নমস্কার বন্ধুরা, ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু ভিন্ন, একটু সংবেদনশীল। অনুরোধ করছি, একা নিরিবিলি পরিবেশে হেডফোন ব্যবহার করে গল্পটা শুনুন। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাদিয়া নামের মেয়েটি যখন আরিফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হল, তখন তার চোখে ছিল হাজার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া নিজের একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখত। আরিফ ছিল একজন কর্পোরেট অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, সুদর্শন, বুদ্ধিমান এবং কর্মঠ। তাদের বিয়েটা ছিল ভালোবাসার আর পারিবারিক সম্মতির এক অপূর্ব মেলবন্ধন। প্রথম ১ বছর স্বপ্নের মতোই কেটেছিল। ধানমন্ডির অভিজাত অ্যাপার্টমেন্টে তাদের ছোট্ট সংসার ছিল ভালোবাসায় ভরপুর। আরিফ অফিস থেকে ফিরে আসত, সাদিয়া তার জন্য পছন্দের খাবার তৈরি করে রাখত। বিকেলে দুজনে মিলে ছাদের বাগানে সময় কাটত, কিংবা হয়তো হাতির ঝিলে এক চক্কর ঘুরে আসত। আরিফ সাদিয়ার ছোট ছোট আবদারগুলো পূরণ করত হাসি মুখে। তার জন্মদিনে কক্সবাজার ভ্রমণ, বিবাহবার্ষিকীতে সিলেট গিয়ে চা বাগানের সৌন্দর্য উপভোগ, সবকিছুই ছিল যেন নিখুঁত এক চিত্রনাট্যের অংশ। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুর রং ফিকে হতে শুরু করল। আরিফের ব্যস্ততা বাড়তে লাগল। প্রমোশন, নতুন প্রজেক্ট, অফিসের চাপ, সবকিছু মিলে সাদিয়া যেন তার জীবনের তালিকা থেকে ধীরে ধীরে বাদ পড়তে লাগল। সকালের নাস্তার টেবিলে আরিফকে পাওয়া যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াল। রাতে সে ফিরত গভীর ঘুমে আচ্ছন্ন সাদিয়াকে পাশে রেখে, আর সকালে উঠত সাদিয়াকে না জাগিয়েই। সপ্তাহের ছুটির দিনগুলো চলে যেত অফিসের কাজে কিংবা বন্ধুদের সাথে মিটিংয়ে। সাদিয়া অপেক্ষা করত, ফোন করত, অভিমান করত, কিন্তু আরিফের কাছে তার কাজের চাপটাই যেন বড় হয়ে দাঁড়াল। বুঝতে পারছ না সাদিয়া, এখন স্ট্রাগলের সময়। আমি তো এই সব করছি আমাদের ভবিষ্যতের জন্য। আরিফের এই একই ডায়লগ শুনতে শুনতে সাদিয়া ক্লান্ত হয়ে পড়ল। তার শখের বাগান মরে যেতে শুরু করল, সেলাই মেশিনটা ঢুলো জমতে শুরু করল, এমনকি নতুন কেনা গল্পের বইগুলো আর তাকে টানত না। একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করল ধীরে ধীরে। ঢাকার এই ব্যস্ত শহরে হাজার মানুষের ভিড়ে সাদিয়া নিজেকে সবচেয়ে একা মনে করত। তার চারপাশে প্রাচুর্য ছিল, আধুনিক সব সুযোগ সুবিধা ছিল, কিন্তু ছিল না সেই উষ্ণতা, সেই নির্ভরতা যা একটা দাম্পত্য জীবনের মূল ভিত্তি। আরিফের বাবা অর্থাৎ সাদিয়ার শ্বশুর রহিম সাহেব তাদের সঙ্গেই থাকতেন। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সাদাসিধে মানুষ, নিরিবিলি থাকতে পছন্দ করতেন। সকালের দিকে পার্কে হাঁটতে যেতেন, দুপুরে বই পড়তেন, আর বিকেলে ছাদে বসে চা খেতেন। প্রথম প্রথম সাদিয়া তার শ্বশুরমশাইয়ের সাথে খুব একটা কথা বলত না। একটা অদৃশ্য দেয়াল ছিল তাদের মাঝে, যা হয়তো বাঙালি সংস্কৃতিতেই তৈরি হয়ে থাকে। কিন্তু সাদিয়া যখন দেখল আরিফ তাকে সময় দিতে পারছে না, তখন রহিম সাহেবই হয়ে উঠলেন তার একমাত্র ভরসা। রহিম সাহেব সাদিয়ার ভেতরের কষ্টটা ঠিকই টের পেতেন। আরিফের উদাসীনতা তার চোখ এড়াত না। তিনি নিজেও একাকিত্বের শিকার ছিলেন। তার স্ত্রী মারা গিয়েছিলেন বছর ৫ আগে। ছেলে ব্যস্ত, ছেলের বউ একা, এই দুয়ের মধ্যে তিনি যেন একটি সেতু হয়ে উঠলেন। সকালে আরিফ চলে যাওয়ার পর সাদিয়া যখন চুপচাপ নাস্তা সারত, তখন রহিম সাহেব বলতেন, "কি বৌমা, মন খারাপ? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।" তার কথায় এক অদ্ভুত মায়া ছিল। সাদিয়া প্রথমে ইতস্তত করত, তারপর ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করল। শ্বশুরমশাই সাদিয়ার সাথে গল্প করতেন, তার শৈশবের কথা, স্কুলের দিনগুলোর কথা, আরিফের ছোটবেলার দুষ্টুমির কথা। তিনি সাদিয়ার শখের বাগান নিয়ে কথা বলতেন, নতুন নতুন ফুলের বীজ এনে দিতেন। সাদিয়া অবাক হয়ে দেখত রহিম সাহেব তার পছন্দের রজনীগন্ধার চারা নিয়ে এসেছেন, কিংবা তার ফেলে রাখা সেলাই মেশিনে ধুলো মুছে দিয়েছেন। এক অদ্ভুত নির্ভরতা তৈরি হচ্ছিল তাদের মাঝে। সাদিয়া যেন তার বাবার অভাবটা রহিম সাহেবের মাঝে খুঁজে পাচ্ছিল। তার বাবার সাথেও তার সম্পর্কটা ছিল অনেকটা বন্ধুর মতো। দুপুরে যখন সাদিয়া একা রান্নাঘরে কাজ করত, রহিম সাহেব তখন এসে পাশে বসতেন। "বৌমা, আজ কি রান্না করছো? বেগুন ভাজিটা কি একটু বেশি করে করবে? আমার খুব প্রিয়।"
তার এই ছোট ছোট আবদারগুলো সাদিয়ার একাকিত্ব কিছুটা হলেও ঘুচিয়ে দিত। সে যত্ন করে রান্না করত, আর রহিম সাহেব তৃপ্তি করে খেতেন। খাওয়ার পর বলতেন, তোমার হাতের রান্না যেন অমৃত, আরিফটার কপাল ভালো। এই প্রশংসাগুলো সাদিয়ার কানে মধুর লাগত। আরিফ তো কতদিন ভালো মন্দ কিছু খাওয়ার পরও কোনো মন্তব্য করে না। ধীরে ধীরে তাদের সম্পর্কটা শুধু শ্বশুর বৌমার গতানুগতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে এক গভীর বন্ধুত্বপূর্ণ ভালোবাসায় রূপ নিতে লাগল। সাদিয়া যখন রাতের বেলা ছাদের বাগানে একা একা হাঁটত, তার মন খারাপ লাগত, তখন রহিম সাহেব এসে পাশে দাঁড়াতেন। তিনি কিছু বলতেন না, শুধু চুপ করে সাদিয়ার পাশে বসে থাকতেন। তার উপস্থিতিটাই সাদিয়ার জন্য যথেষ্ট ছিল। সাদিয়ার মনে হতো এই মানুষটা তাকে বোঝে, তার কষ্টগুলো অনুভব করতে পারে। একদিন সাদিয়া তার শ্বশুরমশাইকে তার গ্রামের বাড়ির কথা বলছিল, তার শৈশবের কথা, গ্রামের খোলা আকাশের নিচে তার দৌড়াদৌড়ির কথা। রহিম সাহেব মনোযোগ দিয়ে শুনছিলেন। তারপর হঠাৎ বললেন, বৌমা, তুমি খুব সরল মনের মেয়ে। এই শহরের কোলাহল তোমার জন্য নয়। তোমার প্রয়োজন এমন একজন যে তোমাকে আগলে রাখবে, তোমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবে। তার কণ্ঠস্বরে এক গভীর আবেগ ছিল। সাদিয়া তার দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত দীপ্তি। সেদিন প্রথম সাদিয়ার মনে একটা অন্যরকম অনুভূতি হল। এটা কি শুধু একজন বাবার স্নেহ, নাকি এর চেয়েও কিছু বেশি? সাদিয়ার মনে দ্বিধা তৈরি হতে শুরু করল। রহিম সাহেবের হাতের স্পর্শগুলো যেন আগের চেয়ে দীর্ঘ হতে লাগল। হয়তো একটা বই এগিয়ে দেওয়ার সময়, কিংবা হয়তো খাবার টেবিলে লবণটা বাড়ানোর সময়। তার চোখে গভীর মমতা, যা আরিফের চোখে সাদিয়া কতদিন দেখেনি। রহিম সাহেব যখন সাদিয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন, তখন তার আঙুলগুলো যেন সাদিয়ার চুলে একটু বেশি সময় ধরে লেগে থাকত। সাদিয়ার বুক কেঁপে উঠত, এক অজানা অনুভূতি তাকে আচ্ছন্ন করত। সে নিজেকে ধিক্কার দিত। ছি সাদিয়া, কি থাকছিস তুই? উনি তোর শ্বশুর, বাবার মতো। কিন্তু তার মন মানত না। এই অনুভূতিটা নতুন ছিল, নিষিদ্ধ ছিল, কিন্তু অদ্ভুতভাবে আকর্ষণীয়ও ছিল। একদিন আরিফ অফিসের কাজে চট্টগ্রামে গেল 1 সপ্তাহের জন্য। সাদিয়া একা হয়ে পড়ল। রাতের বেলা খাওয়ার পর রহিম সাহেব সাদিয়ার পাশে বসে টেলিভিশন দেখছিলেন। সেদিন ছিল বৃষ্টি ভেজা রাত। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, আর ঘরে মৃদু আলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। সাদিয়া কিছুটা ভয় পেল। রহিম সাহেব তার হাত ধরে বললেন, ভয় পেও না বৌমা, আমি আছি। তার হাতের উষ্ণতা সারা শরীরে ছড়িয়ে পড়ল। তিনি তার হাতটা ছাড়লেন না, বরং আরও শক্ত করে ধরলেন। অন্ধকারে তাদের কাছাকাছি বসা, বৃষ্টির শব্দ আর রহিম সাহেবের হাতের উষ্ণতা সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি হল। সাদিয়া বুঝতে পারছিল না সে কি করবে। তার শরীর সায় দিচ্ছিল, কিন্তু মন বারণ করছিল। সে চোখ বন্ধ করে রইল। রহিম সাহেব তার কানের কাছে ফিসফিস করে বললেন, তোমার এই নিস্তব্ধতা আমি বুঝি বৌমা, তোমার কষ্ট আমি অনুভব করি, তুমি একা নও। তার প্রতিটি কথা সাদিয়ার হৃদয়ের গভীরে আঘাত করল। সাদিয়ার নীরবে কেঁদে ফেলল। পরের কয়েকটি দিন আরিফবিহীন বাড়িতে তাদের দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। রহিম সাহেব সকালে নিজের হাতে চা বানিয়ে আনতেন, দুপুরে তার পছন্দের খাবার রান্না করতেন। তারা একসাথে বই পড়তেন, পুরনো গান শুনতেন। রহিম সাহেব সাদিয়ার চুল ঠিক করে দিতেন, তার কপালে জমে থাকা চিন্তার রেখা মুছে দিতেন। এই যত্ন, এই ভালোবাসা, এই নির্ভরতা সাদিয়ার মনকে আরও দুর্বল করে তুলল। সে নিজেকে বোঝাতে পারছিল না সে কি ভুল করছে, তার কি এসব থেকে দূরে থাকা উচিত। কিন্তু এই মনোযোগ, এই নিবিড়তা তাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে সে নিজেকে সরাতে পারছিল না। সেদিন ছিল বৃহস্পতিবার। আরিফেরও ফেরার কথা ছিল পরের দিন সকালে। সাদিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। সূর্য ডুবছিল, আর আকাশ কমলা রং ধারণ করছিল। তার মনটা বিষণ্ণ ছিল। আরিফ ফিরলে আবার সেই পুরনো রুটিন, সেই একাকিত্ব। হঠাৎ রহিম সাহেব এসে দাঁড়ালেন তার পাশে। তিনি সাদিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার চোখে ছিল এক অদ্ভুত আবেগ, যা সাদিয়া আগে কখনো দেখেনি। তিনি খুব ধীরে সাদিয়ার কাঁধে হাত রাখলেন। তার হাতের উষ্ণ স্পর্শ আমার বুকটা ধরফর করে উঠল। একটা বিদ্যুতের রেখা যেন আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বৌমা, তার কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, যেন কোনো গোপন কথা। তোমার স্বামী তো তোমাকে সময় দিতে পারে না, কিন্তু আমি পারি। আমার গলা শুকিয়ে কাঠ। তিনি আর একটু এগিয়ে এলেন, তার দৃষ্টিতে এক গভীর সমুদ্রের হাতছানি। আজ রাত থেকে আমি শুধু তোমার শ্বশুর নই, তোমার গোপন প্রেমিকও হতে পারি। আমার পৃথিবীটা যেন থমকে গেল।
আমার কান দিয়ে যেন গরম সীসা ঢুকে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার শ্বাস-প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমার শরীর কাঁপতে শুরু করল। আমার মন এক মুহূর্তের জন্য অসীম শূন্যতার গভীরে তলিয়ে গেল। এ কি শুনছি আমি? এ কোন প্রস্তাব? আমার শ্বশুর, আমার বাবার মতো মানুষ? আমার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সম্মান, সম্পর্ক, সমাজ, কর্তব্য সব যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমার ভেতরে এক তীব্র ঘৃণার জন্ম হল, কিন্তু তার চেয়েও তীব্র ছিল এক অদ্ভুত আকর্ষণ। আমি কি তার এই নীরব ভালোবাসাকেই খুঁজছিলাম এতকাল? আমার ভেতরের একাকিত্ব কি এতটাই তীব্র ছিল যে আমি এই নিষিদ্ধ সম্পর্কের দিকে ঝুঁকতে শুরু করেছিলাম? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমি কেবল তার হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে নিয়ে দ্রুত পায়ে আমার ঘরে ঢুকে গেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি বিছানায় থপ করে বসে পড়লাম। আমার চোখ দিয়ে অনর্গল জল ছড়ছিল। আমি কি করব? কাকে বলবো? আরিফ, সে তো বুঝবেই না। সে তো বলবে, তুমি এসব কি বলছো সাদিয়া? বাবা এমন মানুষ নন। সে হয়তো আমার মন খারাপের কারণ হিসাবে তার বাবাকেই দায়ী করবে। আমি যেন এক গোলক ধাঁধায় আটকে গেলাম। পরের কয়েকদিন আমার জীবনে নরকের মতো কাটল। আমি রহিম সাহেবের সামনে যেতে পারতাম না। তাকে দেখলেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠত। তার কথাগুলো আমার কানে বাজত। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করতেন। তার চোখে ছিল অনুশোচনা আর গভীর ভালোবাসা মেশানো এক অদ্ভুত দৃষ্টি। আমি তাকে এড়িয়ে চলতাম। খাবারের টেবিলে নীরবতা, বারান্দায় অচেনা দূরত্ব, ছাদে আর একসাথে বসে থাকা হতো না। আরিফ বাড়ি ফিরে এলো। সে অবশ্য এই নীরবতা বা দূরত্ব কিছুই খেয়াল করল না। তার অফিস, তার কাজ, তার ল্যাপটপ, এই ছিল তার পৃথিবী। সে কেবল একবার জিজ্ঞাসা করল, বাবা, তোমার শরীর ঠিক আছে? কেমন যেন মনমরা লাগছে। রহিম সাহেব শুধু বললেন, না বাবা, ঠিক আছি, বয়স হয়েছে তো, তাই হয়তো। সাদিয়া মনে মনে প্রতিজ্ঞা করল, সে এই সম্পর্ককে আর এক ধাপও এগোতে দেবে না। সে জানত তার শ্বশুরমশায়ের এই প্রস্তাব হয়তো তার একাকিত্বের ফল, তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকার ফল। কিন্তু এর পরিণতি ছিল ভয়াবহ। এটা শুধু তার নিজের সম্মান নয়, পুরো পরিবারের সম্মানকে ধ্বংস করে দিতে পারত। সাদিয়া অনেক ভাবল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি আরিফকে ভালোবাসি? উত্তর এলো, হ্যাঁ, ভালোবাসি। হয়তো ভালোবাসাটা এখন চাপা পড়ে আছে, কিন্তু সে আমার স্বামী, আমার জীবনের প্রথম ভালোবাসা। একদিন দুপুরে সাহস করে রহিম সাহেবের ঘরে গেল। রহিম সাহেব বিছানায় শুয়ে বই পড়ছিলেন। সাদিয়াকে দেখে তিনি উঠে বসলেন। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, আশা আর ভয়। সাদিয়া তার পাশে বসল। তার গলাটা শুকিয়ে আসছিল। বাবা, সাদিয়া খুব শান্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। রহিম সাহেব নীরব রইলেন, কিন্তু তার চোখ সাদিয়া থেকে এক মুহূর্তের জন্য সরল না। বাবা, সাদিয়া আবার শুরু করল, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, কতটা যত্ন করেন। আরিফ যখন আমাকে সময় দিতে পারে না, তখন আপনিই আমার পাশে থাকেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সাদিয়ার চোখে জল এসে গেল। আমার বাবার মৃত্যুর পর আপনিই আমাকে বাবার ভালোবাসা দিয়েছেন। কিন্তু কিন্তু আপনি যা বলেছেন সেদিন, তা আমি মানতে পারছি না। সাদিয়ার কণ্ঠস্বর দৃঢ় হল, আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। এই সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। এটাকে কলুষিত করতে আমি পারব না। রহিম সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে যেন এক অসীম শূন্যতা নেমে এলো। তিনি মাথা নিচু করলেন। সাদিয়া তার হাত ধরে বলল, বাবা, আমার কষ্ট হয় যখন আরিফ আমাকে বোঝে না, আমাকে সময় দেয় না। কিন্তু এর মানে এই নয় যে আমি আমার স্বামী আর আপনার প্রতি আমার দায়িত্ব ভুলে যাব। আমি আরিফকে ভালোবাসি। হয়তো আমাদের সম্পর্কে সমস্যা আছে, কিন্তু আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আমি চাই আপনি আমার পাশে থাকুন, আমার অভিভাবক হয়েই থাকুন। আপনার স্নেহ, আপনার আশীর্বাদ আমার জন্য অমূল্য। রহিম সাহেব কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি সাদিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল অপার বেদনা, কিন্তু তার চেয়েও বেশি ছিল শ্রদ্ধা আর ভালোবাসা। আমি ভুল করেছি বৌমা, তিনি ভাঙা গলায় বললেন। আমার হয়তো আবেগটা বেশি কাজ করেছে। আমি তোমার কষ্ট দেখতে পারছিলাম না। আমি তোমাকে হারাতে চাইনি।
সাদিয়া তার হাত ধরে আরও শক্ত করে বলল, আপনি আমাকে হারাননি বাবা, আপনি আমার পাশেই আছেন, চিরকাল থাকবেন, একজন বাবা হিসেবে, একজন বন্ধু হিসেবে। সেই দিন থেকে তাদের সম্পর্কটা নতুন মোড় নিল। রহিম সাহেব আর সাদিয়ার মাঝে সেই নিষিদ্ধ প্রস্তাবের মেঘটা সরে গেল। তাদের সম্পর্কটা আরও গভীর হল, কিন্তু এবার তা ছিল শ্রদ্ধা, ভালোবাসা আর নির্ভরতার এক পবিত্র বন্ধন। সাদিয়া জানত রহিম সাহেব তার গোপন প্রেমিক নন, বরং তার সবচেয়ে বড় আশ্রয়, তার দ্বিতীয় বাবা। আর রহিম সাহেবও হয়তো বুঝতে পারলেন, কিছু ভালোবাসা শুধু পবিত্র বন্ধনেই সীমাবদ্ধ থাকা উচিত। সাদিয়া এরপর আরিফের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলার সাহস পেল। সে আরিফকে বোঝাতে পারল তার একাকিত্ব কতটা তীব্র। আরিফও হয়তো বাবার নীরবতা আর সাদিয়ার পরিবর্তিত আচরণে কিছু একটা আঁচ করতে পারল। সে নিজের ভুলগুলো বুঝতে পারল। হয়তো তাদের সম্পর্ক রাতারাতি বদলে যায়নি, কিন্তু একটা নতুন শুরু হয়েছিল। সাদিয়া বুঝেছিল জীবনের কিছু পথ একা হাঁটতে হয়, কিছু কষ্ট নীরবে সইতে হয়, আর কিছু সম্পর্ককে তার পবিত্রতা দিয়েই বাঁচিয়ে রাখতে হয়। রহিম সাহেব তার জীবনে একজন অদৃশ্য অভিভাবক হয়ে রইলেন, যিনি তাকে শিখিয়েছিলেন ভালোবাসার গভীরতা আর সম্পর্কের গুরুত্ব। সেই রাতের কথা তাদের দুজনেরই মনে গেঁথে রইল এক গোপন অধ্যায় হয়ে, যা আর কখনো উচ্চারিত হয়নি, কিন্তু তাদের সম্পর্কের ভিত্তিকে আরও দৃঢ় করে তুলেছিল। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওয় অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।